হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেট নিয়ে চলে এসেছি। শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আজ থেকে নতুন একটি ওয়েতে আমি তোমাদেরকে প্রিপারেশন গুলো করাবো, যাতে তোমরা শুধুমাত্র এই আগত যে কটা সামনে এক্সাম আছে তোমরা যার জন্য প্রিপারেশন করছো, যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, এগুলোর জন্য প্রিপারেশন তোমরা প্রায় শুরু করে দিয়েছো। এছাড়াও সামনে কিন্তু অনেকগুলো এক্সাম আছে, ক্লার্কশিপ এক্সাম হবে সামনেই, তোমরা বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, সেটা আছে এবং আরো অনেক এক্সামের কথা আছে। তাই তোমরা কম্প্যাক্ট একটা প্রিপারেশন শুরু করো, যাতে তোমরা প্রত্যেকটি এক্সামের জন্য নিজেদেরকে একই সাথে প্রিপেয়ার করে নিতে পারো। আর বারবার করে তোমরা আলাদা আলাদা করে সাবজেক্টের উপরে তোমাদেরকে জোর দিতে হবে না। আমি যেভাবে করাবো পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ক্লাস প্রোভাইড করো প্লাস পিডিএফ, তোমরা সেগুলো বারবার করে প্র্যাকটিস করো। দেখবে তোমরা সামনে যে কটা এক্সাম আছে সব কটা এক্সামে তোমরা নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারবে। এছাড়াও ম্যাথ ইংলিশের চ্যাপ্টারগুলো তোমরা অন্য জায়গা থেকে কমপ্লিট করে নেবে। এইগুলো যখন আমি শেষ করে দেব তারপরে তো আমি চেষ্টা করব তোমাদেরকে ইংলিশ আর ম্যাথটা করানো, তার আগে আমি জিকেটা তোমাদেরকে কমপ্লিট করানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা তাহলে শুরু করছি। ভারতের খনিজ সম্পদ, আজকে হবে 8 নম্বর সেট। এই প্লেলিস্টটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা আমার চ্যানেলে ঢুকে তোমরা প্লেলিস্টগুলো চেক করবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। তার আগে বলে রাখি, যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি সেখানে জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমি একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করেছি, যেটা অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাসগুলো করাবো। তাহলে দেখো, ভারতে উত্তোলিত অধাতব খনিজ কোনটি? আকরিক, লোহা, বক্সাইট, ম্যাঙ্গানিজ না অভ্র? তাহলে অধাতব খনিজ হলো অভ্র। এবার দেখো অধাতব খনিজটা কি, আগে জানতে হবে আমাদেরকে খনিজ সম্পদ কয় প্রকার। খনিজ সম্পদ হলো দুই প্রকার, ধাতব খনিজ এবং অধাতব খনিজ। আর ধাতব খনিজ যদি বলা হয় তখন হবে তিন প্রকার। ধাতব খনিজের মধ্যে আছে লৌহ বর্গীয়, লৌহ সংকর, অলৌহ বর্গীয়। লৌহ বর্গীয় খনিজ হচ্ছে আকরিক, লোহা। লৌহ সংকর খনিজের উদাহরণ ম্যাঙ্গানিজ, টাংস্টেল, নিকেল, ক্রোমাইট। দেখো, খনিজ সম্পদের প্রশ্নগুলো করতে গেলে আগে আমাদের এটার উপর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে আমি যেগুলো এক্সামে মূলত আসে সেই সব প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, ভারতে খনিজ সম্পদের মধ্যে কি কি অ্যাকচুয়ালি আছে সেগুলো সম্বন্ধে তোমরা আগে জেনে নাও। অলৌহ বর্গীয় খনিজ আছে তামা, সীসা, দস্তা, টিন, বক্সাইট, সোনা। এবার দেখো অধাতব খনিজ কয় প্রকার? চার প্রকার। জ্বালানি খনিজ, স্থাপত্য শিল্পে ব্যবহৃত খনিজ, রাসায়নিক শিল্পে ব্যবহৃত এবং অন্যান্য অধাতব খনিজ হলো অধাতব খনিজের মধ্যে রয়েছে। এবার দেখো জ্বালানি খনিজের মধ্যে কি কি আছে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ। এর মধ্যে কি আছে? পারমাণবিক খনিজের মধ্যে আছে ইউরেনিয়াম। তাহলে বুঝে গেলে। এবার দেখো স্থাপত্য শিল্পে কি কি ব্যবহৃত হয়, যেসব অধাতব খনিজগুলো ব্যবহৃত হয়: গ্রানাইট, মার্বেল, চুনাপাথর, জিপসাম। রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ হচ্ছে লবণ, গন্ধক, পটাশ, ডলোমাইট, ফসফেট। অন্যান্য অধাতব খনিজে কি আছে? চীনামাইট, অভ্র, গ্রাফাইট। তাহলে তোমরা একটা মিনিমাম একটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হলে, এবার দেখো কি প্রশ্ন আসছে। কোন দেশে ভারত সবচেয়ে বেশি আকরিক লোহা রপ্তানি করে? তাহলে দেখে নাও, জার্মানি, জাপান, হাঙ্গেরি না ইতালি? ভারত সবচেয়ে বেশি আকরিক লোহা রপ্তানি করে জাপানে। এবার দেখো আকরিক লোহা সম্বন্ধিত প্রশ্নগুলো আমরা জেনে নিই, কি কি এর মধ্যে আমাদের জানতে হবে। দেখো আকরিক লোহার আকরিক গুলো কি কি আছে? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। এই চার রকমের আকরিক আছে আকরিক লোহার মধ্যে। ম্যাগনেটাইট এটা কি লোহা? এই আকরিক লোহাটা সম্বন্ধে দেখো, এটি সবচেয়ে উন্নত আকরিক, লৌহ উৎপাদনে প্রসিদ্ধ। এতে লোহার আকরিক আছে 75%। এই জিনিসটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। লৌহ উৎপাদনে প্রসিদ্ধ সবচেয়ে উন্নত আকরিক কোনটি? আকরিক লোহা, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইট আর হেমাটাইট এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমাদের এই দুটো সম্বন্ধে ভালো করে জানতে হবে। কুদ্রেমুখ হলো কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলে অবস্থিত উৎকৃষ্ট মানের ম্যাগনেটাইট খনি। যেহেতু ম্যাগনেটাইটটা সবচেয়ে উন্নত আকরিক, তাহলে তার সম্বন্ধে যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমরা দেখে নিলাম। এবার দেখো হেমাটাইটটা কি? এটিকে ব্লাস্ট ফার্নেসে কোক কয়লা ও চুনাপাথরের সাহায্যে গলিয়ে বিশুদ্ধ লোহা বা পিগ আয়রন তৈরি করা হয়। তাহলে এটাও জেনে নিলে, যেহেতু হেমাটাইটটাও ইম্পর্টেন্ট। ব্রাজিলের খনিগুলিতে পাওয়া প্রধান লৌহ আকরিক হলো এই হেমাটাইট, আর এতে লোহার আকরিক কত কত পার্সেন্টেজ আছে? 70%। লৌহ ইস্পাত শিল্পে
শিল্পের কাঁচামাল হিসাবে আকরিক লোহা ব্যবহৃত হয়। তাহলে লৌহ ইস্পাত শিল্পে কি ব্যবহার করা হয়? আকরিক লোহাকে ব্যবহার করা হয় কাঁচামাল হিসাবে। আকরিক লোহা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সেটি হলো উড়িষ্যা। আর ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি ছত্তিশগড়ের বাইলাডিলা। লৌহ আকরিক হলো একটি অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। তাহলে এটাও জেনে নিলে পুনর্নবীকরণযোগ্য অপুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে তোমরা ডিফারেন্সটা নিজেরাই জানো। তাহলে এটা শুধু দেখে নাও, এটা এক্সামে এরম ভাবেই আসতে পারে, অপুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ কি? তাহলে লৌহ আকরিকও অ্যান্সার হবে। ভারত আকরিক লৌহ উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করেছে। তাহলে পৃথিবীর মধ্যে যদি স্থান ধরা হয় আকরিক লৌহ উৎপাদনে, তখন ভারত হবে চতুর্থ। আর প্রথম প্রথম হচ্ছে চীন, মনে রাখলে। এবার দেখো, যে যে বন্দর দিয়ে আকরিক লোহা রপ্তানি হয় সেগুলোর নাম কি? মারমাগাঁও, পারাদ্বীপ, বিশাখাপত্তনম। এইগুলো হচ্ছে আকরিক লোহা রপ্তানিকারক বন্দরের নাম। তাহলে দেখে নিলে। এবার দেখো, মারমাগাঁওটা কোথায় অবস্থিত? এটা গোয়া স্টেটে আছে। পারাদ্বীপ উড়িষ্যা, বিশাখাপত্তনম আছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এইগুলো একসাথে জেনে নিলে। কারণ এর থেকেও আসতে পারে ঘুরিয়ে যে কোন বন্দর, মারমাগাঁও বন্দরটা কোন রাজ্যে অবস্থিত, এটা দিয়ে দিতে পারে। তাহলে এবার চলে আসি পরের প্রশ্নে। ইস্পাত কোন খনিজ সম্পদ থেকে পাওয়া যায়? কয়লা, অভ্র, আকরিক লোহা না ম্যাঙ্গানিজ? ইস্পাত পাওয়া যায় আকরিক লোহা থেকে। তাহলে দেখো আকরিক লোহা কতটা ইম্পর্টেন্ট, এর থেকে পাওয়া যাচ্ছে ইস্পাত। এবার ইস্পাতটা কিভাবে তৈরি হয় সেটা একবার দেখে নি। খনি থেকে তুলে আকরিক লোহাকে ব্লাস্ট ফার্নেসে কোক কয়লা ও চুনা পাথরের সঙ্গে মিশিয়ে পাওয়া বিশুদ্ধ লোহা, এটা আমরা আগে দেখেছি বিশুদ্ধ লোহা এভাবে তৈরি হয়। এবার কি হচ্ছে, বিশুদ্ধ লোহার সাথে প্রয়োজন মতো ম্যাঙ্গানিজ, নিকেল ও টাংস্টেন প্রভৃতি সংকর ধাতু মিশিয়ে ইস্পাত প্রস্তুত করা হচ্ছে। এবারে ইস্পাত কি কি কাজে লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্পাত। এটা দেখো, ভারী যন্ত্রপাতি নির্মাণে, পরিবহন সরঞ্জাম নির্মাণে, শিল্পে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি নির্মাণে, সমরাস্ত্র নির্মাণে, গৃহ নির্মাণ ও গৃহস্থালী সামগ্রী উৎপাদনে এই ইস্পাতটি ব্যবহার করা হয়। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আকরিক লোহা। এবার দেখো, ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি? সেটা হলো কি? ভিলাই। আর বোকারো, বোকারো ইস্পাত কারখানাটা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়? এটা হলো সোভিয়েত ইউনিয়ন। এই যে ইস্পাত কারখানা, বিভিন্ন ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় স্থাপিত হয়েছে, এটা তোমাদেরকে আমি স্ট্র্যাটেজিকের মধ্যে যে চ্যাপ্টারে আমি করিয়ে দেব তোমাদের আলাদাভাবে। তোমরা এখন খনিজ সম্পদ সম্পর্কিত ভালো করে প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে নাও, ঠিক আছে? আমি এগুলো তোমাদেরকে করিয়ে দেব। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা ইস্পাত কারখানাটি অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি সমস্ত প্রশ্ন তোমাদের সামনে ডিসকাস করব বিভিন্ন নোটস এর মাধ্যমে, তোমরা কোনোটা বাদ যাবে না। আমি কথা দিচ্ছি তোমাদেরকে জিকেটা আমি কমপ্লিট করাবো। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলি সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাবিত করেছে? এবার গুরুত্ব অনুসারে দেখো কোন কোন লৌহ ইস্পাত শিল্পের অবস্থানটা কিভাবে আছে। লৌহ আকরিক, কোক কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ। দেখো, তোমরা অপশনগুলো একটু দেখে নাও, তারপরে আমি অ্যান্সারটা বলছি। দেখো, প্রথম অপশনটা কি আছে? লৌহ আকরিক, কোক কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ। তাহলে গুরুত্ব যদি সব থেকে বেশি আছে তার কার? লৌহ আকরিক। তারপরে আছে কোক কয়লা, তারপরে কি চুনাপাথর, তারপরে আছে ম্যাঙ্গানিজ। তাহলে বুঝে গেলে কোনটা চাহিদা কেমন, সেইভাবে এদেরকে মানে শ্রেণী বিভাগটা মানে ক্রমানুসারে সাজানো হয়েছে। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তাহলে দেখছো, এটা ধাতব খনিজের মধ্যে পড়ছে ম্যাঙ্গানিজ। এটার প্রথম রাজ্য কোনটি ভারতের প্রথম যদি ধরা হয়? উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক না ঝাড়খণ্ড? ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো মধ্যপ্রদেশ। এই বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে কোন রাজ্য প্রথমে আছে, সেকেন্ড আছে, তৃতীয় আছে, এইগুলো তোমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, ম্যাঙ্গানিজের আকরিকের নামটাও জানতে হবে। পাইরোলুসাইট, ব্রোনাইট, সাইলোমিলেন, ম্যাঙ্গানাইট, হসম্যানাইট। তাহলে এই আকরিকগুলো তোমরা দেখে রাখো একবার। সব থেকে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে কোথায়? এই পাইরোলুসাইট আকরিকটিতে। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য মধ্যপ্রদেশ। আর ভারত যে যে দেশে ম্যাঙ্গানিজকে রপ্তানি করে সেগুলো কি? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি। তাহলে ম্যাঙ্গানিজ সম্পর্কে যে কটা প্রশ্ন এক্সামে আসতে পারে আমি সেটা দিয়ে দিলাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন খনিজ সম্পদ থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়? আমরা অ্যালুমিনিয়াম সম্পর্কিত আমরা সবাই জানি, কিন্তু কোন খনিজ সম্পদ থেকে নিষ্কাশন করা হয়? এটা হলো কয়লা, ম্যাঙ্গানিজ, বক্সাইট,
না অভ্র? এটা তোমরা অ্যান্সার অবশ্যই করতে পারবে। দেখো বক্সাইট, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। এবার দেখো বক্সাইট এবার কি পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, এইটা আমরা অনেকেই জানি না। ক্রায়োলাইট, অ্যান্সারটা হবে কি ক্রায়োলাইট পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। দেখো যেগুলো কমন প্রশ্ন, এখন ঘুরিয়ে বিভিন্ন রকম ভাবে এক্সামে প্রশ্ন করা হচ্ছে, তাই কোনো প্রশ্নই তোমরা বাদ দেবে না। আগে চ্যাপ্টার ওয়াইজ তোমরা সমস্ত প্রশ্ন পড়ে নেবে, তারপরে প্র্যাকটিস সেট বিভিন্ন বই থেকে করতে পারো, বিভিন্ন মক টেস্ট দিতে পারো। তোমরা এর মাধ্যমে বারবার করে প্র্যাকটিস করো, আর তার আগে তোমরা ভালো করে চ্যাপ্টার গুলোকে কমপ্লিট করো। যার কাছে যা বই আছে সেই বইগুলোকে বারবার করে পড়ো, বা তোমরা এই যে নোটস গুলো দিচ্ছি সেইগুলো তোমরা করো, দেখবে তোমরা অনেক উপকৃত পাবে। বিভিন্ন চ্যানেলে গিয়ে বিভিন্ন প্রশ্ন দেখতে দেখতে তোমরা পাজলড হয়ে যাবে, কিন্তু তোমাদের আলটিমেটলি রেজাল্ট জিরো হবে। তাই তোমরা আগে চ্যাপ্টার গুলোকে ক্লিয়ার করো, যে কোনো চ্যানেল থেকে করতে পারো বা যে কোনো বইগুলো আগে পড়ো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সংকর ধাতু উৎপাদনে কি ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম। সংকর ধাতু উৎপাদন মানে ডুরালুমিন, ডুরালুমিন হচ্ছে একটি সংকর ধাতুর উদাহরণ, তার ভিতরে কি আছে? অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে। বক্সাইট উত্তোলনে প্রথম রাজ্যের নাম কি? বক্সাইট উত্তোলনে প্রথম হচ্ছে উড়িষ্যা। অতি উচ্চ মানের বক্সাইট উত্তোলন ও সঞ্চয়ের জন্য বিখ্যাত লোহার ডাগা, লোহার ডাগা হচ্ছে বক্সাইট উত্তোলন ও সঞ্চয়ের জন্য বিখ্যাত। ভারতের প্রধান তিনটি বক্সাইট খনির নাম জিজ্ঞেস করা হচ্ছে। লোহার ডাগা, অমরকণ্টক, কোরাপুট, এগুলো বক্সাইট খনির নাম। অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্রের নাম কি? কোরাপুট। কোরাপুট এটা কি? ভারতের বৃহত্তম। তাহলে এইটা তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে, কোরাপুটটা ভারতের বৃহত্তম। আর কি কি আছে? রেণুকূট, কোরবা, মেত্তুর, রত্নগিরি, এগুলো সবই অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র। বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। তাহলে দেখে নিলে ওভারঅল যত প্রশ্ন আছে বক্সাইট সম্বন্ধিত আমি সবকটাই তোমাদেরকে দিয়ে দিলাম। নেক্সট যাচ্ছি, শ্বেত বর্ণের অভ্রকে কি বলা হয়? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাস্কোভাইট, বায়োটাইট, ফ্লগোপাইট না ম্যাগনেটাইট? শ্বেত বর্ণের অভ্রকে বলা হয় ম্যাস্কোভাইট অভ্র। দেখো অভ্র কয় প্রকার? এবার দেখো ম্যাস্কোভাইট, বায়োটাইট, ফ্লগোপাইট, এই তিন প্রকার হচ্ছে অভ্র আছে। এবার ম্যাস্কোভাইটটা কি? শ্বেত বর্ণের অভ্র, এটাকে বলা হচ্ছে ম্যাস্কোভাইট। বায়োটাইট কৃষ্ণ বর্ণের অভ্র, ফ্লগোপাইট বাদামি বর্ণের অভ্র। এবার অভ্রের ব্যবহারগুলো কি কি? মোটর গাড়ি ও বিমান নির্মাণ শিল্পে, বিদ্যুৎ শিল্পে, রং ও প্রতিমার কাজে ব্যবহৃত হয় এই অভ্র। এই অভ্র বিদ্যুৎ শিল্পে খুবই ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে, যেমন অগ্নি নির্বাপক যন্ত্রে এই অভ্রকে ব্যবহার করা হয়। তাহলে এইটা এক্সামে আসতে পারে, বিশেষ করে এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট তাই এটা তোমরা ভালো করে দেখে রাখবে। বাকিগুলো তো দেখে রাখবেই, তার সাথে যেগুলো আমি ভালো করে বলে দিচ্ছি সেইগুলো তোমরা নোট ডাউন করে রাখবে বা মার্ক করে রাখবে। অভ্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। অভ্র উৎপাদনে পৃথিবীতে ভারত হচ্ছে প্রথম। ভারতের প্রথম অভ্র উত্তোলক রাজ্যের নাম যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভ্রখনি ঝাড়খণ্ডের কোডারমা অভ্রখনি। তাহলে প্রথম উত্তোলক রাজ্য উত্তোলনের দিক থেকে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঝাড়খণ্ডের কোডারমা অভ্রখনি। ভারতে কোন ধরনের অভ্র বেশি উত্তোলন হয়? সেটা হচ্ছে শ্বেত বর্ণের অভ্র বা ম্যাস্কোভাইট অভ্রকে। পরের প্রশ্ন কি আছে? ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে কোন খনিজ সম্পদকে বলা হয়? দেখো এটা অ্যান্সার করার চেষ্টা করো। খনিজ তেল, কয়লা, পেট্রোলিয়াম না অভ্র? ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় কয়লাকে। এবার চলে আসি, এবার দেখো কয়লাটা কি ধরনের খনিজ সম্পদ? কয়লা হচ্ছে অধাতব খনিজ সম্পদ। এবার অধাতব খনিজ সম্পদের মধ্যে কি আছে? জ্বালানি খনিজ আছে। জ্বালানি খনিজটা কি? প্রথম যে ভাগটা আমি বলেছিলাম জ্বালানি খনিজ, যে সকল খনিজ সম্পদ থেকে শক্তি বা বিদ্যুৎ আহরণ করা হয় তাকে জ্বালানি খনিজ বলে। এই কয়লার চ্যাপ্টারটা থেকে, কয়লার যে টপিকটার উপর থেকে অনেক প্রশ্ন আসে, তাই তোমরা এই টপিকটা ভালো করে রাখবে। কয়লা চার প্রকার: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এবার দেখো কয়লার প্রধান উপাদানটা কি? কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। অ্যান্থ্রাসাইট সবচেয়ে ভালো জাতের বা উৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এতে কার্বনের পরিমাণ কত আছে? এতে সব থেকে বেশি কার্বন থাকে, তাই 85 থেকে 95% এটাও এক্সামে তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারে, তাই তোমরা এটা ভালো করে রাখলে। এটি জ্বালালে ধোঁয়া কম হয়। বিটুমিনাস, এই কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়। তাহলে যদি বলা হয় কোক কয়লা কোন কয়লা থেকে প্রস্তুত করা হয়, তখন হয়ে যাবে বিটুমিনাস। আর ভারতে এই কয়লার উত্তোলন বেশি, তাহলে ভারত থেকে কোন কয়লা বেশি উত্তোলিত হয়? সেটা হচ্ছে বিটুমিনাস। আর এতে কার্বন আছে 50 থেকে 80%। এবার যদি বলে সব থেকে নিকৃষ্ট কয়লা কোনটি, সেটা হয়ে যাবে কি এই পিট হচ্ছে সব থেকে নিকৃষ্ট।
আর সব থেকে উৎকৃষ্ট হচ্ছে অ্যান্থ্রাসাইট, কিন্তু ভারতে বেশি উত্তোলিত হয় বিটুমিনাস। এবার দেখো, কার্বনাইজেশন পদ্ধতিতে কয়লা থেকে যেসব উপজাত দ্রব্য পাওয়া যায় সেগুলো কি কি? কোক, আলকাদ্রাস, স্যাকারিন, অ্যামোনিয়াম সালফেট, এগুলো হচ্ছে কয়লা থেকে পাওয়া যায়। ভারতে উত্তোলিত কয়লার অধিকাংশই কোন যুগের? গন্ডোয়ানা যুগে। এটা এক্সামে অনেকবারই এসেছে, তোমরা ভালো করে দেখে রাখো। উত্তোলনে ভারতের স্থান কত? কয়লা উত্তোলনে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। আর সঞ্চয় যদি হয়, সঞ্চয়ের দিক থেকে পঞ্চম স্থানে আছে ভারত। কয়লা উত্তোলনে প্রথম রাজ্য কোনটি? ছত্তিশগড়। আর পশ্চিমবঙ্গের স্থান সপ্তম। তাহলে তোমরা পশ্চিমবঙ্গটাও জেনে রাখতে হবে, প্লাস কে প্রথমে আছে সেটাও জেনে রাখতে হবে। যেহেতু আমাদের রাজ্য সরকারের পরীক্ষা, তাই আমাদের রাজ্য সরকার সম্বন্ধে ভালো করে জেনে রাখবে। পশ্চিমবঙ্গ হচ্ছে সপ্তম। সঞ্চয়ের দিক থেকে প্রথম কোন রাজ্য? ঝাড়খণ্ড। আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত, সরি, পৃথিবীর মধ্যে প্রথম কে আছে, তখন হয়ে যাবে চীন। চীন হচ্ছে প্রথমে আছে। বর্তমানে ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের ঝরিয়াতে ভারতের বৃহত্তম কয়লা খনি রয়েছে রানীগঞ্জ। রানীগঞ্জটা কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ও প্রাচীনতম কয়লা খনি হচ্ছে রানীগঞ্জ। আর এটি কোথায় অবস্থিত? দামোদর উপত্যকা অঞ্চলে অবস্থিত। ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটা? তামিলনাড়ুর নেভেলি। নেভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। পরের প্রশ্ন দেখো, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোন উপত্যকায়? দেখো, এটা তোমরা প্রত্যেকেই পেরে যাবে। দামোদর উপত্যকায়, সোন উপত্যকায়, মহানদী উপত্যকায়, না গোদাবরী উপত্যকায়? কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে দামোদর উপত্যকায়। পরের প্রশ্ন, ভারতের রুর অঞ্চল কোন শহরের নাম? ভারতের রুর অঞ্চল কাকে বলা হয়? দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, না বরাকর? ভারতের রুর অঞ্চল বলা হয় দুর্গাপুরকে। কেন বলা হয়? পূর্ব ভারতের দামোদর উপত্যকার কয়লা বলের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ব্যাপক শিল্পায়ন ঘটেছে, তাই একে বলা হয় ভারতের রুর। তাহলে বুঝে নিলে দামোদরকে কেন হচ্ছে ভারতের রুর বলা হয়। এটা তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে তোমার পরের যখন এই প্রশ্নটা এসে যাবে তোমরা কখনো ভুল হবে না, দেখবে। তাহলে পরের প্রশ্ন, তরল সোনা কোন খনিজ সম্পদকে বলা হয়? কয়লা, পেট্রোলিয়াম, অভ্র, না আকরিক লোহা? তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। তাহলে এটা কোনো সমস্যা যাতে না হয়, ভালো করে দেখে নাও এই সম্বন্ধে। খনিজ তেল, খনিজ তেলটা খুবই ইম্পর্টেন্ট। শিলাস্তরে সঞ্চিত তেলকে খনিজ তেল বা পেট্রোলিয়াম বলে। তাহলে খনিজ তেলের আরেক নাম কি? পেট্রোলিয়াম বলা হয়। এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? দেখো, গ্যাসোলিন পাওয়া যায়। এই গ্যাসোলিনটা বিমান চালাতে কাজে লাগে। তাহলে বুঝে গেলে, যদি বলা হয় বিমান চালাতে খনিজ তেলের কোন উপজাত দ্রব্যটি লাগে, তখন হয়ে যাবে গ্যাসোলিন। এবার যদি বলা হয় খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি, তখন হয়ে যাবে কি? ন্যাফথা। এছাড়া পাওয়া যায় ডিজেল, কেরোসিন, লুব্রিকেটিং তেল, ভেসলিন, গ্রিস, প্যারাফিন, অ্যাসফল্ট, কৃত্রিম তন্তু, প্লাস্টিক, কৃত্রিম রবার। এই প্রত্যেকটা উপজাত দ্রব্য তোমাদের পড়ে রাখতে হবে। তোমাদের হয়তো প্রশ্নে দিয়ে দিল এর মধ্যে কোনটি খনিজ তেল থেকে পাওয়া উপজাত দ্রব্য নয়, তাহলে তোমরা তখন কনফিউশনে পড়ে যাবে। এইগুলো যদি না সবকটা তোমরা মনে রাখো। অপরিশোধিত খনিজ তেলকে কি বলা হয়? অপরিশোধিত খনিজ তেলকে কালো সোনা বলা হয়। ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি? অসমের ডিগবয়। এটি কোন কোম্পানি দ্বারা পরিচালিত হয়? আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রের নাম হচ্ছে, বৃহত্তম যদি বলা হয় তাহলে হয়ে যাবে বোম্বে হাই। বোম্বে হাই কোথায় আছে? মহারাষ্ট্রতে। তাহলে এই রাজ্যটাও জিজ্ঞেস করতে পারে, তাহলে সেটাও মনে রাখতে হবে। আর প্রাচীনতম হলো অসমের ডিগবয়। ভারতে খনিজ তেল উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারের নাম কি? সেটা হচ্ছে গুজরাটের জামনগর। বিখ্যাত কিছু খনিজ তেল শোধনাগারের নামটা জেনে রাখো। পশ্চিমবঙ্গে আছে হলদিয়া, অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম, ট্রম্বে মহারাষ্ট্রে। এবার দেখো, এই ট্রম্বেটা, এই মহারাষ্ট্রের ট্রম্বে প্রাচীনতম তৈল শোধনাগার। খনিজ তেলে হলো একটি অপুনর্ভব বা গচ্ছিত জ্বালানি সম্পদ। তাহলে বুঝে গেলে এখান থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। পরের প্রশ্ন, ভারতে প্রতি বছর কত এমএমটি অর্থাৎ মিলিয়ন মেট্রিক টন পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়? 195, 215, 230, না 250 এমএমটি? ভারতে প্রতি বছর 250 মিলিয়ন মেট্রিক টন পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয়। পরের প্রশ্ন, ভারতের প্রাকৃতিক গ্যাস বিপণনের বৃহত্তম কোম্পানির নাম কি? ওএপিইসি অর্থাৎ ওপেক, গেল, ওপেক, ওপিইসি। দেখো, দুটো ওপেকের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওআইএল, অয়েল। দেখো, এর মধ্যে বৃহত্তম কোম্পানির নাম হচ্ছে জিএআইএল বা গেল সংস্থাটি।
খনিজ তেল শোধনাগার পরিচালনাকারী বিভিন্ন সংস্থার নামগুলো দেখে রাখো এবং প্রত্যেকটির ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠা সেইগুলো দেখে রাখো। গেলটা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1984 সালে। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এইগুলোর হেডকোয়ার্টার গুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো স্ট্র্যাটেজিকের পার্টে চলে আসবে, তোমরা তখনও পেয়ে যাবে, এখনো ভালো করে দেখে নাও। এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এবং ওপেক অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর সদর দপ্তর হচ্ছে কুয়েত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের খনিজ তেল উত্তোলক সংস্থার নাম? ওএনজিসি, অয়েল, জিএসআই না এদের সবকটি? ভারতের খনিজ তেল উত্তোলক সংস্থার নাম হলো এদের সবকটি। দেখো ওএনজিসি এটা তোমরা শুনেছো, অয়েলটাও শুনেছো, জিএসআইটাও শুনেছো, তাহলে এই খনিজ তেল উত্তোলক সংস্থা এইগুলো সব এই সংস্থাগুলো পরিচালনা করে। ভারতের খনিজ তেল উত্তোলক সংস্থা যেটা ওএনজিসি, এর ফুল ফর্ম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এর সদর দপ্তর দেরাদুন। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাঞ্চলে, তাহলে এটাও জেনে রাখলে। অয়েলটার ফুল ফর্ম কি? অয়েল ইন্ডিয়া লিমিটেড। তাহলে বুঝে গেলে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, ভারতের খনিজ ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোট নাগপুর মালভূমি, মালম মালভূমি, রেওয়া মালভূমি না কোনোটিই নয়? ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোট নাগপুর মালভূমি অঞ্চলকে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা একদমই ভুল করবে না, তোমরা এটা ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বারাণসী, কাপুরথালা, চিত্তরঞ্জন না পেরাম্বুর? রেলওয়ে কোচ ফ্যাক্টরি অবস্থিত পেরাম্বুরে। ভারতীয় রেলওয়ে ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? কলকাতা, আসানসোল, বিহার না বারাণসী? এটি অবস্থিত বারাণসী। দেখো এগুলো খনিজ সম্পদ রিলেটেড প্রশ্ন, তাই আমি এগুলোর সাথে সাথেই রেখেছি, তোমরা এগুলো পড়ে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে সার কারখানা, লৌহ ও ইস্পাত কারখানা, লোকোমোটিভ কারখানা না সিমেন্ট কারখানা? পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা। পরের প্রশ্ন, কোন দ্রব্যের আমদানির জন্য ভারত সরকার সব থেকে বেশি অর্থ ব্যয় করে? তাহলে দেখো লৌহ ইস্পাত, খাদ্যশস্য, অপরিশোধিত তেল না সার? সব থেকে বেশি অর্থ ব্যয় করে অপরিশোধিত তেলের পিছনে, তাহলে এই দ্রব্যটা আমদানির জন্য বেশি অর্থ ব্যয় করে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো গার্ডেন রিচ ওয়ার্কশপ, যেটা রয়েছে কলকাতা, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, মার্মাগাঁও ডক মুম্বাইতে আছে, আর কোচিন শিপইয়ার্ড কোচিতে রয়েছে। এদের মধ্যে কোনটা বৃহত্তম? সেটা হয়ে যাবে কোচিন শিপইয়ার্ড। পরের প্রশ্ন, কোন রাজ্যে হীরার খনিগুলো অবস্থিত? তোমরা প্রত্যেকেই শুনেছো হীরা হচ্ছে একটা খনিজ সম্পদ, তাহলে এই খনিটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ না গুজরাটে? কোন রাজ্যে হীরার খনি আছে? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশে পান্না হীরার খনিটা খুবই বিখ্যাত। আজকের ভিডিও শেষ প্রশ্নটা দেখে নাও, ভারতের একটি বিখ্যাত স্বর্ণ খনির নাম কি? কোলার, হুটি, ইয়াপ্পানামান্না না চিকমাগালুর? ভারতের একটি বিখ্যাত স্বর্ণখনি যদি বলা হয় তখন হয়ে যাবে কোলার। এবার কোলারটা কোথায় আছে? কর্ণাটকে আছে। এছাড়াও কয়েকটা খনির নাম কি? কোলার, হুটি, ধারওয়া, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি রেখেছি। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় এরকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ এবং যে স্টেপে আমি এগোচ্ছি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। যদি তোমাদের মনে হয় ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।